Yeah, time to break right through. Every door was bolted, today I kicked them wide. No keys for these gates, just a riot inside. Feel the open air, let the wind get you drunk. Shaking off the fog, let the dead weight sunk. Calls my name, who's coming, let's go chase the sun. আজ ৩০শে এপ্রিল আমরা সান্দাকফু পেরিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য শবর গ্রামের উদ্দেশ্যে। যাত্রার শুরুতেই দেখলাম একজন রাখাল তার চমড়ে গায়ের দল নিয়ে সান্দাকফুর দিকে আসছে। আমরা যখন সান্দাকফু ছেড়ে যাচ্ছি তখন আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। মেঘের এই রূপ দেখে প্রথমে কিছুটা মন খারাপ হয়েছিল সত্যি, কিন্তু আস্তে আস্তে যত এগোতে থাকলাম পাহাড়ে মেঘের এই লুকোচুরি খেলাই এক নতুন রূপ নিয়ে ভেসে উঠতে লাগল। পাহাড়ের এই সৌন্দর্য আসলে মুখে বলে বোঝানো সম্ভব নয়। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া এই পথ ধরে আমরা মাইলের পর মাইল পেরিয়ে যাচ্ছি, আর চোখের সামনে ধরা দিচ্ছে পাহাড়ের আদিম সৌন্দর্য ও রডেনড্রনের অপরূপ দৃশ্য। দেখলাম বেশ কিছু উপত্যকা বা ভ্যালি মেঘের চাদরে ঢাকা পড়ে রয়েছে। মনে মনে একটু অপেক্ষাই করছিলাম যদি সামনে কিছুটা রোদের দেখা মেলে। বেশি সময় অপেক্ষা করতে হলো না, একটু পরেই আমাদের সামনে আকাশটা একদম পরিষ্কার হয়ে গেল, আর আকাশ খোলার সাথে সাথেই এক অদ্ভুত সুন্দর অনুভূতির সাক্ষী হলাম আমরা। প্রকৃতির এই রূপ উপভোগ করতে এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। পাহাড়ের গায়ে এই সুন্দর গাছপালা আর মেঘের খেলা সত্যি মনকে মুগ্ধ করে দেয়। এখানকার এই বিশুদ্ধ বাতাস আর অক্সিজেন বুক ভরে নিতে নিতে মনে হচ্ছিল যেন সত্যিই স্বর্গে রয়েছি। কিন্তু স্বর্গ হয়তো আমাদের মতো সাধারণ মানুষের জীবনে সবসময় স্থায়ী হয় না। তাই তো মানুষকে বারবার ফিরে আসতে হয়, আবার নতুন করে এই বিশ্বব্রহ্মাণ্ডকে দেখার জন্য বেরিয়ে পড়তে হয়। আমরাও ঠিক সেভাবেই আবার পথ চলতে শুরু করলাম, আরও কিছু নতুন আর সুন্দর জায়গার খোঁজে, যা হয়তো আমাদের আরও কোনো চমৎকার দৃশ্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। এভাবেই এগোতে এগোতে আমরা পাইন বনের মাঝ দিয়ে নিচের দিকে নামতে থাকলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, এই হাই অ্যাল্টিটিউড বা উচ্চ পার্বত্য অঞ্চলের পাইন গাছগুলো কিন্তু আমাদের সমতলে বা কম উচ্চতায় দেখা পাইন গাছগুলোর মতো একদমই নয়। আমাদের গাইড জানালেন যে অতিরিক্ত উচ্চতার কারণে এখানকার পাইন গাছের গঠন ও আকৃতি কিছুটা অন্যরকম হয়। কঠিন আবহাওয়ার সাথে লড়াই করে বেঁচে থাকার এক অদ্ভুত নিদর্শন যেন এই গাছগুলো। আমরা যখন এই পাইন আর রডোডেন্ড্রনের বনের মাঝ দিয়ে যাচ্ছি তখন আকাশ প্রায় পুরোপুরি পরিষ্কার। চারপাশের দৃশ্যগুলো সত্যিই অসাধারণ লাগছিল। প্রকৃতি যেন তার ক্যানভাস সাজিয়েছে। চলতে চলতে দেখলাম কিছু কিছু পাইন গাছে বাজ বা বজ্রপাত হয়েছে। বজ্রপাতের কারণে গাছগুলোর মাথা ফেটে দুভাগ হয়ে গেছে, অথচ গাছগুলো কিন্তু এখনও দিব্যি বেঁচে আছে। ক্ষতবিক্ষত শরীর নিয়েও তারা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের প্রহরী হয়ে। হয়তো এই চমৎকার পরিবেশ ছেড়ে গাছগুলো অন্য কোথাও যেতে চায় না বলেই প্রকৃতির সাথে লড়াই করে টিকে রয়েছে। এই সুন্দর পাইন ফরেস্টের মাঝ দিয়ে যখন আমরা এই এবড়ো খেবড়ো পথ ধরে নামছিলাম তখন দূরে নিচে একটা চমৎকার ভ্যালি বা উপত্যকা দেখতে পেলাম। সেই ভ্যালির দিকে যতই এগোচ্ছি মনটা যেন আবারও উতলা হয়ে উঠছে। মনে হচ্ছিল পাহাড় তার আঁচল পেতে আমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে দেখে আসা সুন্দর দৃশ্যটার রেশ কাটতে না কাটতেই চোখের সামনে আরও একটা অপরূপ দৃশ্য হাজির হতে চলেছে। এভাবে পথ চলতে চলতে মাঝে মাঝেই মনে হয় ঘর ছেড়ে যদি এভাবেই বারবার বেরিয়ে পড়া যেত এই বিশাল পৃথিবীটাকে এক্সপ্লোর করতে। শহুরে জীবনের চেনা চারদেয়াল আর যান্ত্রিকতাকে পেছনে ফেলে এই আদিম প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে শান্তির আর কী হতে পারে। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে এইভাবে মাইলের পর মাইল ট্রেকিং করা, নিজের শরীরকে এতটা কষ্ট দেওয়া, এই সবের মানে কি? কিন্তু যখন এই অবিশ্বাস্য সুন্দর দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে আর পাহাড়ি বিশুদ্ধ বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, তখন আর কোনো প্রশ্নের অবকাশ থাকে না। তখন মনে হয় এই এক মুহূর্তের প্রশান্তির জন্য এমন হাজারো মাইলের কষ্ট অনায়াসেই স্বীকার করে নেওয়া যায়। হয়তো এটাই এর আসল কারণ। আসলে সত্যিকারের ভালোবাসার যেমন কোনো নির্দিষ্ট কোনো কারণ বা সংজ্ঞা হয় না, ঠিক তেমনই পাহাড়ে ঘুরে বেড়ানোর এই যে অনাবিল আনন্দ, তা মুখে বা ভাষায় ব্যক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। এটা কোনো শব্দে বেঁধে রাখার মতো অনুভূতি নয়।
এটা শুধু মন দিয়ে অনুভব করার আর চোখের মণিকোঠায় সারা জীবনের জন্য জমিয়ে রাখার মতো এক পরম প্রাপ্তি। এই সুন্দর ভ্যালিটি আপনারা ক্যামেরার চোখে দেখতেই পাচ্ছেন, কিন্তু এর আসল রূপ চোখের সামনে দাঁড়িয়ে না দেখলে বিশ্বাস করা কঠিন। শুধু আমরাই চলছিলাম না, আমাদের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন একদল মেঘও হেঁটে চলেছিল। যেন এক রূপকথার রাজ্যে আমাদের পথপ্রদর্শক হয়ে উঠেছে তারা, আর আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছে কোনো এক অজানা সুন্দরের দিকে। এই উপত্যকাটা পার হয়ে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন মনের টানেই যেন পেছন ফিরে তাকাতে বাধ্য হলাম। আর পেছন ফিরে তাকাতেই ভ্যালির সেই দৃশ্যটা সত্যি জাদুকরী ও অপার্থিব লাগছিল। মনে হচ্ছিল কোনো দক্ষ শিল্পী নিখুঁত যত্নে তার ক্যানভাসে এই জীবন্ত ছবিটা এঁকে দিয়েছেন। ভ্যালিটা পার হতে না হতেই দেখতে পেলাম পাহাড়ি রাস্তার দুপাশে প্রচুর ইয়াকের দল আপন মনে চড়ে বেড়াচ্ছে। চারপাশের এই সীমাহীন নিস্তব্ধতা আর মেঘের চাদরে মোড়া উপত্যকার মাঝে ওদের দিকে তাকিয়ে একটা জিনিস বারবার মনে হচ্ছিল, এই নির্জন পাহাড়ের আসল আদিবাসিন্দা তো এরাই, প্রকৃতির এই বিশাল রাজত্বের আসল মালিক ওরা। আমরা তো কেবলই কদিনের অতিথি, কদিনের জন্য এসে প্রকৃতির এই অপার রূপের ভাগ বসাতে এসেছি। তার মধ্যেই একটি ইয়াকের সাথে আমাদের একদম সামনাসামনি দেখা হলো। সে এক জায়গায় শান্ত হয়ে বসে জাবর কাটছিল, কিন্তু আমাদের হঠাৎ সামনে দেখে হয়তো কিছুটা চমকে আর ভয় পেয়ে গেল। আমরা তাই প্রকৃতির এই সুন্দর প্রাণীর শান্তিতে আর বিঘ্ন ঘটালাম না। ওকে বিরক্ত না করে আলতো পায়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। কিন্তু কিছু দূর এগোতে না এগোতেই প্রকৃতির মেজাজ গেল বদলে। হঠাৎ শুরু হয়ে গেল ঝিরঝির করে বৃষ্টি। বৃষ্টির ছোঁয়ায় পাহাড় যেন আরও সবুজ, আরও জীবন্ত হয়ে উঠল। আমরা যা দৃশ্য দেখলাম তা এক কথায় চমৎকার। ক্যামেরার লেন্সে হয়তো তার সামান্য অংশই ধরা পড়ছে। বৃষ্টি নামার সাথে সাথে আকাশ আবারও কালো মেঘে ঢেকে যাচ্ছিল, চারপাশটা ধোঁয়াটে হয়ে উঠছিল। তবে আমরা দমে না গিয়ে এক বুক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে এই রহস্যময় যাত্রাপথে প্রকৃতি আমাদের আর কি কি নতুন রূপ দেখায়। কারণ পাহাড়ে বৃষ্টি মানেই তো সাধারণ কোনো ঘটনা নয়, এ তো প্রকৃতি মায়ের নতুন কোনো চমকের অপেক্ষা। বৃষ্টির মধ্যেই আমরা ভিজতে ভিজতে আলতো পায়ে পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চললাম। আর এই পথ চলার মাঝেই দূরে হঠাৎ দেখতে পেলাম মেঘের এক অপূর্ব লুকোচুরি খেলা। আর তার ঠিক নিচে পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে একটি ছোট্ট অসম্ভব সুন্দর লেক। আমরা হাঁটতে হাঁটতে এখন সেই লেকটির দিকেই পা বাড়াচ্ছি। পাহাড়ের এই নিস্তব্ধ বিশাল বুকে এমন একটা ছোট্ট শান্ত লেকটিকে দেখতে যে কি অসাধারণ লাগছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এভাবেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম থাকুম ভ্যালিতে। সান্দাকফু থেকে সবুরগ্রাম যাওয়ার পথের একদম মাঝের স্টপ এটি। কনকনে ঠান্ডা আর বৃষ্টির মাঝে এখানে একটু দাঁড়িয়ে গরম চা আর স্ন্যাক্স খেয়ে শরীরটাকে চাঙ্গা করে নিচ্ছি। এই ঠাকুম ভ্যালিতে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু আমাদের সবরগ্রাম যাত্রা ঠিক অর্ধেক পথ অর্থাৎ হাফওয়ে সম্পূর্ণ হল। আজকের মতো আমাদের দ্বিতীয় দিনের জার্নির প্রথম পর্ব এখানেই থামছে। আবহাওয়া যত খারাপ হচ্ছে, আমাদের বাকি অর্ধেক পথের জার্নি কিন্তু আরও বেশি রোমাঞ্চকর আর রহস্যে ঘেরা হতে চলেছে। আর সেই বাকি হাফওয়ের গল্প এবং সবরগ্রাম পৌঁছানোর চূড়ান্ত অভিজ্ঞতা প্রকাশ পাবে ঠিক এর পরের ভিডিওতে। তাহলে দেখা হচ্ছে ঠিক পরের পর্বে সবরগ্রামের বাকি অর্ধেক পথের নতুন গল্প নিয়ে সবরগ্রামে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।